রাজধানীর করাইল ঝিল ভরাট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দখলদাররা। তালিকায় সিটি কর্পোরেশন কর্মচারী থেকে প্রভাবশালীরা, দ্রুত উচ্ছেদের আশ্বাস রাজুকের। রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, হামলায় গুরুতর জখম নিহতের বাবা, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। বিদেশে গিয়ে শিকার হতে হচ্ছে যৌন নির্যাতন এবং হয়রানির। ৩ বছরে প্রবাসে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় ৫৭%। সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ। রংপুরে ১৬ বছরে ১৮৫ বার ভূকম্পন, ঝুঁকির মাত্রা বাড়িয়েছে অপরিকল্পিত নগরায়ন। রেড জোনে থাকলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের তাগিদ। এবং একটি কার্ডেই দেওয়া যাবে ইউটিলিটি বিল ও টোল। যাত্রী সেবায় এ মাসেই চালু হবে র্যাপিড পাস টপ আপ সুবিধা, লাভবান হবেন ব্যবহারকারী ও সরকার দুপক্ষই। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে রাজধানীর অন্যতম জলাশয় করাইল ঝিল। জলাশয়ের পরিবর্তে এখন সেখানে শুধুই ঘনবসতি। নিম্ন আয়ের মানুষরা থাকলেও দখলদারদের তালিকায় আছে সিটি কর্পোরেশন কর্মচারী থেকে শুরু করে প্রভাবশালীরা। শিগগিরই উচ্ছেদ অভিযানের আশ্বাস রাজুকের। এম এ আজিমের রিপোর্ট। দেখে ঘন বসতি মনে হলেও এটি রাজধানীর একটি জলাশয়। মহাখালীর টিএনটি খেলার মাঠ সংলগ্ন করাইল ঝিলটি এখন রূপ নিয়েছে বস্তিতে। গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ঝিলের জলের মাঝখানে। তবে এখানে এখন শুধুই ঘন বসতি, দেখা নেই জলের। তাহলে কারা কিভাবে বছরের পর বছর ধরে দখলে রাখছে রাজধানীর এই করাইল ঝিলটি, জানতে চাই আমরা। ঝিলের খোঁজে বসতির গলি ধরে হাঁটতে থাকি আমরা। শেষ প্রান্তে দেখা মেলে মৃত সামান্য প্রায় একটু জলাশয়। সেখানেও নতুন করে নজর পড়েছে দখলদারদের। বাঁশের মাচা তৈরি করে একের পর এক ঘর তুলেছেন প্রভাবশালীরা। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে বাঁশকাঠ ফেলে পালান তারা। দখলদারদের পরিচয় জানতে চাইলে ভয়ে যেন বোবা হয়ে যায় সবাই। কারা উঠাইতেছে এগুলো চিনি নেই আমি নতুন, সঠিকটা বলতে পারবো না আমি কারা করে। নাম বলেন দুই একজনের নাম কি কম দি মিস্ত্রি আয়া ৪-৫ টাকা কাজ করে। ঝিল তো কেউ দখল করতেছে না, ঝিল তো যার মতন সে উঠাইতেছে, যার মন চাইতেছে সেও, যার টাকা আছে সে উঠাইতেছে। এবার দীর্ঘদিন ধরে বসতি গড়ে ঝিল দখলে রাখা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাই আমরা। তবে সবারই দাবি দখলদারদের থেকে ভাড়া নিয়েছেন তারা। আমি কথা বলতাম না কেরা এটার নায়ক এটা আমরা বলতে পারবো না। আমরা বাড়াইতে আমার বাড়ি অনেক দূরে। ভাড়া আদায়কারীদের তালিকায় আছে প্রভাবশালীদের নাম, যাদের অধিকাংশই সিটি কর্পোরেশনের কর্মচারী। এর মধ্যে অন্যতম সুপারভাইজার আব্দুল হাকিম। হাকিম কি করে উনি সিটি কর্পোরেশনে? সুপারভাইজার। হাকিমের সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। ঝিল ভরাটের পর তোলা ঘর বিক্রি হয় ৩ থেকে ৪ লাখ টাকায়। তার মানে এক একটা ঘর প্রতি কত? ৪ লাখ টাকায় বিক্রি হয়? একটি ঘর থেকে ৩ থেকে ৪ লাখ টাকা উঠলে হিসেব বলছে ঝিলে থাকা শতাধিক ঘর থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছেন দখলদাররা। প্রকাশ্য দখল চলমান থাকলেও নিশ্চুপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কারণ জানতে রাজুক ভবনে সময় সংবাদ। প্রথমে অসহায়ত্বের কথা বললেও পরে দ্রুতই উচ্ছেদের আশ্বাস দেন রাজুকের এ শীর্ষ কর্মকর্তা। তবে এইটা যদিও আমাদের মানে ওইভাবে মালিকানাধীন না, কিন্তু আরেক অর্থে আমাদের আওতাধীন মানে এই ড্যাপের এরিয়াভুক্ত সব জায়গায় তো আমরা রেগুলেটরি করি, তাই না? কালকে আমি এটা টিম পাঠাবো, আমার অথরিটি অফিসার যাবে, যাই তারা দেখবে যে অ্যাকচুয়ালি কারা করতেছে, কি করতেছে। ২০১৯ সাল থেকে রাজধানীর জলাশয় রক্ষায় সিটি কর্পোরেশন রাজুক সহ ১০ প্রতিষ্ঠানকে সমন্বিত কাজ করার সুপারিশ করে আসছে নদী রক্ষা কমিশন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে বাবা ছেলের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে জখমের পর হাসপাতালে নেওয়া হলে ছেলে বাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাত 8:30টার দিকে ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, টাকা সংক্রান্ত বিষয়ে সন্ধ্যার দিকে হামলাকারীদের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের। পরে রাত 8:30টার দিকে কাশেমের বাসার সামনে 4 নম্বর রোডে গিয়ে বাবা ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হলে বাবুর মৃত্যু হয়। 20-25 জন আগজ দিয়া দোকানের ভিতরে আমার পোলারা কুবাইতেছে। আমার পোলায় আবার কি করছে, বাপের জন কোপটা দিয়ে 8 জন ফালাই দিছে। তখন আমার পোলায় ওই একজন ধাক্কা মেরে ফালাইছে, ফালার পরে দিয়েই তখন আমার পোলার এই যে গেরিটা বাসে এনে গোল দিছে। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় শেখ রেহানা, শেখ হাসিনা ও টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ। ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন দুপক্ষের আইনজীবীরা। তবে মামলার একমাত্র গ্রেফতার আসামি খুরশিদ আলমের আইনজীবীরাই এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। পলাতক থাকায় হাসিনা, রেহানা সহ অন্যান্য আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে 17 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এদিন এই আদালতে একই অভিযোগে শেখ রেহানার ছেলে মেয়ে রেদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। খাবার না দেয়া, মারধর করা, ধর্ষণ কিংবা যৌন হয়রানি, ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশ গিয়ে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বহু নারী। কেউ আবার ফিরেছেন লাশ হয়ে। এসব ঘটনার মধ্যেই গেল 3 বছরে প্রবাসে যাওয়া নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। এই ছন্দপতন ঠেকাতে নারী কর্মীর সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। জিনাতারা জশুয়া রিপোর্ট। ওয়াশিং মেশিনের ভিতরে যাতায়াতে ধরছে, ওরে মারে করে চিকুর দিছি, ঘরে কইছে কয় তুই তো এখনো মরস নাই। ম্যাডাম এক জায়গায় গেছে, সুযোগ পাইলেই ডাক দিব এদিকে আয়। ভাগ্য বদলের স্বপ্নে বদলে গেছে জীবনের গল্প। এখন কেবল বয়ে বেড়াচ্ছেন তিক্ত অভিজ্ঞতার ঝুলি। গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হন এই নারীরা। দেয়া হতো না খাবার, চলতো মারধর ও যৌন হয়রানি। প্রতিবাদ করলেই বলা হতো টাকা দিয়ে কিনেছি তোদের। ম্যাডাম আপনি যাওয়ার পরে বাবা আমার রুমে আসে কেন, আমরা কিন্তু আমরা এই ধরনের তা পছন্দ করি না। ভাই গেছে এমনি, কি হয়েছে, কিছু হবে না, তোর আমি টেহাদে রাখিনি। কোনো একটা বাড়ি নাই, শুধু হলো মরুভূমি, তখন তো আরো ভয় করে। একদিনকে চুলার ভিতরে রান্না করতে যাই, এখানে আমার পুইটাই ফেলাইছে। কোনো মতে ফিরেছেন দেশে, তবে দেশে ফিরেও খুব একটা সহায় হয়নি ভাগ্য। প্রতিনিয়ত দেখতে হচ্ছে সমাজের বাঁকা চাহুনি। দেশে ফিরে আইসা আমরা এখন মানুষের কাছে কাঙ্গালি হিসেবে থাকে, যেখানে যায় দূর দূর করে খেদায় দেয়। কাম ধরে তো বা করছে, আমরা আর বিদেশ যাবো না। বিদেশে নারী কর্মীদের এমন হয়রানি ও অত্যাচার নিয়ে নানান সমালোচনার মাঝে কমছে বিদেশগামী নারীদের সংখ্যা। বিএমইটির তথ্য, করোনার পর 2022 সালে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ নারী কর্মী প্রবাসে যান। এরপর 2025 সালের অক্টোবর পর্যন্ত প্রায় 3 বছরে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 56.6%। নারী কর্মীর সংখ্যা কমার পেছনে দক্ষতার ঘাটতি ও নারী নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে দেখছে অভিবাসী নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরু। দীর্ঘ সময় কাজ করতে হয়, ফিজিক্যাল ফিটনেস একটা বড় ব্যাপার। একই সাথে দক্ষতাটা বাড়ানোর জায়গায় এবং দক্ষতা এবং তার স্পেশাল যে ইন্ডিকেটরগুলো রয়েছে, বহু মেয়ে আসলে যে ফেরত এসছে, নানাভাবে অত্যাচারিতর মধ্যে অভিজ্ঞতা নিয়েও ফেরত এসছে। সো ওগুলো হয়তো ছোট ছোট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী গৃহকর্মী হিসেবে যায় সৌদি আরবে, আর সেখানেই অত্যাচারের অভিযোগ সবচেয়ে বেশি। তাই যেসব দেশে নারীর নিরাপত্তা ঝুঁকি কম, সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, সেসব দেশে নারীদের বহুমুখী খাতে পাঠানোর পরামর্শ এই অভিবাসন বিশ্লেষকের। গার্মেন্টসে বা কেয়ার গিভার হিসেবে আমরা কিন্তু আমাদের নারীদের পাঠাতে পারছি না, আমাদের গৃহকর্মী অনেক বেশি যাচ্ছে। বিদেশে যাবে, অবশ্যই কাজ করতে যাবে, কিন্তু সেটা যদি সুরক্ষাটা আমরা তাকে দিতে পারি এবং সেখানে সে অনেকের সাথে কাজ করছে বা এমন দেশগুলোতে কাজ করছে যেখানে তার ঝুঁকিগুলো কম, আমি মনে করি সেটি ইতিবাচক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী গেল 21 বছরে প্রায় 12.5 লাখ নারী কর্মী বিদেশে গিয়েছেন। তবে এই সময়ে কতজন নারী কি অবস্থায় দেশে ফিরেছেন তার সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরে। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে রংপুর অঞ্চল। গত 16 বছরে এই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে অন্তত 185 বার। মাটির নিচে সেডিমেন্ট কম থাকার কারণে পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এই ঝুঁকির মাত্রা আরও বাড়িয়েছে। গবেষকরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের পাশাপাশি অবশ্যই ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
শত বছরের বেশি পুরনো শহীদ মুসলিমউদ্দিন ছাত্রাবাসটি গেল কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। তবে অপসারণে উদ্যোগ নেওয়া হয়নি। ভবনগুলো ঘিরে 2টি টিনশেড বিল্ডিংয়ে 40 জন শিক্ষার্থী থাকছেন। জানান, ছোট বড় ভূমিকম্প ছাড়াও যে কোনো সময় এসব ভবন ধসে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। তীব্র মাত্রায় যদি ভূমিকম্প ঝরে পড়ে বা ধসে যায়, তাহলে আমাদের পাশে যে বিল্ডিংটি রয়েছে সেখানে তো সেম পরিমাণেই ক্ষয়ক্ষতির একটা ঝুঁকি থাকতেছে। এই দুইটা ভবন যদি ধসে এই আমাদের থাকার ঘরগুলোতে পড়ে, তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঝুঁকিপূর্ণ যেগুলো ভবন যেগুলো আমাদের এখানে আছে, এগুলো যদি ভেঙে মেরামত করা হয় বা ঠিক করা হয়, তাহলে মোটামুটি আমরা নিজেদের একটু সেফ মনে করবো। এখানে রেড জোনের তালিকায় রংপুর থাকলেও সুরক্ষায় দীর্ঘ সময়ে নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। এখনও অর্ধশতাধিক পরিত্যক্ত ভবন সাময়িক সংস্কার করে চলছে সরকারি কার্যক্রম। অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণে বাড়ছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। তবে সিটি কর্তৃপক্ষের দাবি, মাস্টার প্ল্যান না থাকায় পরিকল্পিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। গেজেট না হওয়ার কারণে আমরা সেই গাইডলাইন অনুযায়ী বর্তমানে আমরা উন্নয়ন কাজ করতে পারতেছি না, যার কারণে রংপুর অপরিকল্পিতভাবে উন্নয়ন হচ্ছে এবং ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, যার কারণে পরিকল্পিত উন্নয়ন রংপুরে সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উদ্যোগ না নিলে ক্ষতির সংখ্যা বাড়তেই থাকবে। আমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, আমরা যদি বিল্ডিংগুলো কোড মেনে তৈরি করতে পারি বা ব্রিজগুলো কোড মেনে তৈরি করতে পারি, তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচা সম্ভব। আবহাওয়া অফিসের তথ্য মতে 2009 সালের আগস্ট থেকে 2025 সালের 21 নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে 185 বার ভূকম্প অনুভূত হয়েছে। উৎপত্তি স্থল রংপুর অঞ্চলে না হওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে সাম্প্রতিক সময়ে দেশেই ভূকম্পের উৎপত্তি স্থল হওয়ায় আতঙ্ক বাড়ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ওপর এবার পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু, সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ করেছে, তাদের মতামত নিয়েছে এবং কমিশনের পক্ষ থেকে তাদেরকে সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছে সহযোগিতা করার। আজকেও সংলাপের আহ্বান করেছে নির্বাচন কমিশন। তবে আজকে যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সেটি পর্যবেক্ষক সংস্থাগুলোর, দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে, এবং এই দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে গত সেপ্টেম্বরে 80টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় নাসিরউদ্দিন কমিশন এবং সেই 80 জনকে আসলে আজ আমন্ত্রণ জানানো হয়েছে। 2 দফায় এই সংলাপ চলবে। প্রথম সকালের যে পর্ব সেখানে 40 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিকেলে 41 জনকে, মোট 81 জনের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। আমরা অতীতে দেখেছি যে পর্যবেক্ষক সংস্থাগুলো শুধু নিবন্ধনই নিয়ে থাকে, নিবন্ধন নেয়ার পরে কিন্তু যতগুলো নিবন্ধন নেয় তার অর্ধেকও নির্বাচনে তারা পর্যবেক্ষণ করে না এবং পর্যবেক্ষণ করলেও কিছু সংখ্যক তাদের রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিতে আমরা দেখিনি। তবে এবার নির্বাচন কমিশন বারবারই আহ্বান করবে যাতে করে নিরপেক্ষভাবে তারা পর্যবেক্ষণ করে নির্বাচন নিয়ে এবং যথাযথভাবে তাদের রিপোর্ট নির্বাচন কমিশনে পেশ করে। মূলত হচ্ছে তারা যা দেখেছেন তাই যেন সেটি তুলে ধরে তাদের রিপোর্টের মধ্য দিয়ে, তাহলে আসলে সুষ্ঠু নির্বাচন হয়েছে কি হয়নি সেটি কিছুটা হলেও নিশ্চিত হওয়া যাবে। এবং নির্বাচন কমিশন বারবার বলছে যে গণমাধ্যম, পর্যবেক্ষক সংস্থা এসবের উপরেই তারা অনেকখানি নির্ভর করবে। তারা অবাধে সকলের নির্বাচনে যাতে অবাধে প্রবেশ করতে পারে সেটিও তারা নিশ্চিত করার কথা বলছে। এই ছিল আসলে, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার আছে সকলেই বসবেন এই সংলাপে। 10:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। এখনও আসছেন প্রতিনিধিরা, পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিরা। আসলে তারপরেই জানা যাবে যে তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন এবং কমিশন তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা চাচ্ছেন। এই ছিল এখনকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে। নির্বিঘ্ন যাতায়াত ও যাত্রী সেবার মান উন্নয়নে চলতি মাসেই চালু হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে র্যাপিড পাস টপ আপ সুবিধা। ভবিষ্যতে একটি কার্ড ব্যবহার করেই দেয়া যাবে ইউটিলিটি বিল, পরিশোধ করা যাবে টোল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন র্যাপিড পাসকে ইউনিক কার্ডে রূপান্তর করা গেলে সরকারের রাজস্ব আদায় সহজ হবে। এক্ষেত্রে সঠিক রক্ষণাবেক্ষণ ও নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন তারা। নুরুল আলম নয়ন ও আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুর রুদ্র।
সর্বপ্রথম 2012 সালে বিআরটিসি বাসে এসপাস কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার পদ্ধতি চালু করেছিল জাইকা। একটি মাত্র কার্ড ব্যবহার করে সকল গণপরিবহনে ভাড়া পরিশোধের সুবিধা চালু করতে 2015 সালে প্রকল্প নেয় ডিটিসিএ। 2017 সালে পরীক্ষামূলকভাবে কিছু গণপরিবহনে র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু হলেও তা বড় পরিসরে কাজে লাগাতে পারেনি তৎকালীন সরকার। 2018 সালে র্যাপিড পাস চালুর আনুষ্ঠানিক ঘোষণা এলেও করোনা মহামারী সহ নানা সীমাবদ্ধতায় তা ভেস্তে যায়। এরপর 2022 সালে নেওয়া প্রকল্প আলোর মুখ দেখে চলতি বছরের জুলাইয়ে। প্রচারণার অভাবে বর্তমানে গণপরিবহনে র্যাপিড পাস ব্যবহারকারী সংখ্যা হাতে গোনা। যখন আপনি টপ আপ করবেন, টাকা ভরাবেন, এটা সব জায়গায় অ্যাক্সেস নেই, সব এনাদের বুথে অনেক সময় পাওয়া যায় না। একটা কার্ডে যদি আমরা সব নাগরিক সুবিধা পাইতাম তাহলে সবাই তো নিজে যাবে, কেন যাবে না? র্যাপিড পাসটা ইউনিভার্সাল হোক, এক কার্ডে সবকিছু করতে হলে তো সবচেয়ে বেস্ট ভালো হয়। সব সুবিধা একটাতেই হলে এটা সুবিধা হবে। ডিটিসিএ বলছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রিচার্জ করা যাবে র্যাপিড পাস, যুক্ত করা হবে ডেবিট ও ক্রেডিট কার্ড, থাকবে টোল পরিশোধের সুবিধা। রিসেন্টলি আমরা সনির সাথে একটা মিটিং করেছি, তো সনি ওয়ান্টস টু ইনসার্ট দ্য চিপস যেটা র্যাপিড পাস ইউজ হয় সেটা ক্রেডিট কার্ডগুলোতে ইনসার্ট করে দিবে। এখন যেটা টপ আপে করতে চাচ্ছি এটা সব জায়গায় ব্যবহার করা যাবে। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকের তথ্য নিরাপদ রেখে র্যাপিড পাস সফলভাবে চালু করা গেলে ব্যবহারকারী ও সরকার দুপক্ষই লাভবান হবেন। পরিবহন শুধু না, অন্যান্য নগর সুবিধার জন্য যেখানে যেখানেই পে করতে হয় তার যদি ন্যাশনাল আইডির কার্ডের মতন একটা কার্ড থাকে তাহলেই কিন্তু সরকারের টাকা পেতেও কোনো অসুবিধা হবে না, জনগণও কিন্তু সুবিধাটা সিমলেসলি পেয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে সিকিউরিটি ব্রিচ না হয়, হ্যাকিং হতে পারে, সিস্টেমটা ব্লকেজ হতে পারে, সেগুলো খেয়াল রাখতে হবে। গণপরিবহনে একীভূত টিকিটিং সিস্টেম বাস্তবায়নে 2022 সালে নেওয়া ক্লিয়ারিং হাউস প্রকল্পের ফেজ 2 এর মেয়াদ শেষ হয়েছে এবছরের জুলাইয়ে। নিজ তত্ত্বাবধানে বাকি কাজ শেষ করতে ডিটিসি এর দেয়া 2 বছর সময় বাড়ানোর প্রস্তাবে 6 মাস অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ডেলিভারিতে গতি আনার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানকালীন সময় একেবারেই শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা বাল্ক এবং কন্টেইনারবাহী জাহাজগুলো কোনো রকম অপেক্ষা না করে জেটিতে বার্থিং সুবিধা পাওয়ায় লাখ লাখ ডলার সাশ্রয় হচ্ছে শিপিং কোম্পানিগুলোর। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত আগস্ট মাসও তীব্র জাহাজ জটের কবলে পড়ে দিশেহারা হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেলগুলোকে 5 থেকে 7 দিন পর্যন্ত বহির্নোঙরে অলস সময় কাটাতে হয়েছে প্রধান জেটিতে বার্থিং পাওয়ার অপেক্ষায়। এমনকি জট নিরসনে ব্যর্থ হয়ে অন্তত 15টি জাহাজকে বহর থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ধর্মঘট ছিল, এনবিআর কলম বিদ্যুৎ ছিল, ঈদ ছিল, সব কিছু মিলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার জন্য আমরা বলেছিলাম যে একটা ব্রিদিং টাইম দিতে হবে, হঠাৎ করে ডিসিশন নিতে হবে না, কিন্তু সেটা ওভারকাম হয়ে গেছে। সেই ওভারকাম হওয়ার পিছনে ড্রাইডক যারা অপারেট করতেছেন নৌবাহিনী, ওদেরও আন্তরিক সদস্য ছিল, সব মিলিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে। তবে বন্দর কেন্দ্রিক রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করলে সেপ্টেম্বর থেকে জাহাজ জটের পরিস্থিতিও ক্রমশ বদলাতে শুরু করে। গত 2.5 মাসে পণ্য নিয়ে আসা কোনো জাহাজকেই বহির্নোঙরে অপেক্ষা করতে হয়নি। দিনের প্রতি জোয়ারেই বহির্নোঙর থেকে সরাসরি জাহাজ চলে আসছে প্রধান জেটিতে। অক্টোবরে আমরা 18 দিনে নিয়ে এসেছি, আউটার অ্যাঙ্করেজে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি, এবং নভেম্বরে আমরা প্রায় 19 দিন নিয়ে এসেছি। আমরা এটা সম্ভব করতে পেরেছি সামগ্রিকভাবে বেশ কিছু ট্যাকটিক্স ইউজ করার জন্য, বেশ কিছু টেকনিক ইউজ করার জন্য। অথচ বহির্নোঙরে বার্থিং অবস্থানের জন্য প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ড্যামারেজ গুনতে হতো প্রতিটি জাহাজকে। বর্তমানে জট না থাকায় সে খরচ মুক্ত জাহাজ ব্যবসায়ীরা। একটা জাহাজ আগে যেভাবে 5 থেকে 6 দিন পর্যন্ত ওয়েটিং থাকতে হতো, তাহলে এটা বিশাল অঙ্কের টাকা যেত, প্রত্যেক শিপিং এজেন্টরা এই ক্ষতিটা গুনতে হতো। এখন সেটা হচ্ছে না, এখন জাহাজ আসার সাথে সাথে সেই জাহাজটা বার্থিং পাচ্ছে। অবশ্য জুলাই থেকে অক্টোবর গত 4 মাসে গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যও। এই সময়ে চট্টগ্রাম বন্দরে যেমন 12 লাখ কন্টেইনার এবং 4,52,00,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজ এসেছে 1,422টি, যা গত বছরের এই সময়ের তুলনায় 11% বেশি। এখন জাহাজের টার্নারাউন্ড টাইম কমে গেছে,
যার জন্য জাহাজের সংখ্যা কমে গেছে এবং জাহাজের যেটা আর্থিক আছে এটা অনেক সাশ্রয় হচ্ছে, যার কারণ জাহাজের আপনার দ্রুত গতিতে জাহাজের অপারেশনটা সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে করে 15টি জাহাজ প্রধান জেটিতে বার্থিং সুবিধা পাচ্ছে, সেই সঙ্গে উঠানামা হচ্ছে আমদানি রপ্তানির 8,000-এর বেশি কন্টেনার, আর 4,000 কন্টেনার ডেলিভারি হয় বন্দর থেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাক্সু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময় নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে নানা মত। সাধারণ শিক্ষার্থীরা বলছেন শীতকালীন ছুটি ঠিক রেখে আগে বা পরে দেয়া যেতে পারে নির্বাচন, তবে সম্ভাব্য প্রার্থীদের দাবি ছুটির আগেই নির্বাচনের উদ্যোগ নিতে হবে। যদিও প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোট গ্রহণের তারিখ নিয়ে তৈরি হয় নানা মত। বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় শুরু থেকে বিরোধিতা করে আসছিল শিক্ষার্থীরা। পরে 29 ডিসেম্বর থেকে এগিয়ে নিয়ে 24 ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে প্রশাসন, আর শীতকালীন ছুটি পিছিয়ে দেয়া হয় জানুয়ারিতে। যদিও প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নন সাধারণ শিক্ষার্থীরা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল রেখে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তাদের। প্রশাসন অনেক দিন থেকে বলছিল যে ব্রাকসু দিবে করেও দিচ্ছিল না, এবার ফাইনালি ডেট দিয়েছে, সেটার জন্য আবার ছুটি পেছানো হচ্ছে। এগুলো এক ধরনের শিক্ষার্থীদেরকে হেনস্থা করার মতো। একজন শিক্ষার্থী হিসেবে আমি ব্রাকসু চাই, ছুটিও চাই, বাট ছুটিটা আগে চাই আমি। প্রশাসন এর মধ্যে একটা নির্বাচনের ডেট দিছে যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীর মেন্টালিটির সাথে যাচ্ছে না। নির্বাচনটা এমন একটা সময় করা হোক যাতে একটা অংশগ্রহণমূলক একটা আগ্রহের সাথে যাতে মানুষ নির্বাচনটা উপভোগ করতে পারে। আর শীতকালীন ছুটির আগেই নির্বাচন চান ব্রাকসুর সম্ভাব্য প্রার্থীরা। আমাদের শীতকালীন ছুটির পূর্বেই ব্রাকসু দিয়ে তারপর শীতকালীন ছুটি দেওয়া হোক। প্রশাসনকে বারংবার বিভিন্ন কর্মসূচি বা যোগাযোগ করে জানিয়ে আসছি যেন 17-18 তারিখ বা ছুটির আগে যেন ব্রাকসু নির্বাচনটা আয়োজন করে। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন শীতকালীন ছুটি আগানো বা পেছানোর সুযোগ কমিশনের নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে ভোট গ্রহণের তারিখ। সব মিলে আমার মনে হয় ডিসেম্বরে নির্বাচনটা হলে ভালো হয়। আমরা যথেষ্ট সচেষ্ট আছি এই নির্বাচনটি যেন উদার এবং আমরা অবাধ এবং নিরপেক্ষ হতে হয়। গত 28 অক্টোবর রাষ্ট্রপতির স্বাক্ষরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র ও হল সংসদ নির্বাচনের বিধিমালা অনুমোদনের পর থেকেই তোড়জোড় শুরু হয় ব্রাকসু নির্বাচনের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেখছেন সময় সংবাদ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নির্মাণ করা হয়েছে 150 শয্যার নতুন ভবন, অথচ এখনও তা চালু না হওয়ায় বাধ্য হয়ে এলাকাবাসী তহবিল গঠন করেছে। প্রথম পর্যায়ে মেডিসিন বিভাগ পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। তবে আগামী 1 বছরের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নতুন ভবনের শতভাগ কার্যক্রম শুরুর আশ্বাস সিভিল সার্জনের। সোহাগ হায়দারের রিপোর্ট। হাসপাতালের বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়, অন্যদিকে অন্তঃবিভাগে জায়গা সংকুলন না হওয়ায় মেঝেতে চলছে চিকিৎসা। এতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 2024 সালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে 150 শয্যার 8 তলা নতুন ভবন নির্মাণ করা হয়। তবে এখনো তা চালু না হওয়ায় পুরাতন ভবনে গাদাগাদি করে চলছে চিকিৎসা সেবা। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও মেলেনি কোনো সমাধান। সম্প্রতি এলাকাবাসী নিজেরাই তহবিল গঠন করে নতুন ভবন চালুর উদ্যোগ নেয়। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকাবাসীর দানে 23 লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে। এখনো চলছে অর্থ সংগ্রহ কার্যক্রম। সবাই মিলে এটা যে একটি অর্থ ডোনেট করেছে এটিকে চালু করার জন্য, সেটি হয়তো 10 মাসের মতো থাকতে পারে, কিন্তু এরপরে এটার কি হবে এটা নিয়ে আমরা পঞ্চগড়বাসী খুবই শঙ্কিত। আমরা আমাদের জায়গা থেকে যেহেতু একটা পদক্ষেপ নিচ্ছি, এই পদক্ষেপে কেন্দ্র করে অন্তত সরকারের এখন আমাদের দিকে একটু আগে আসা উচিত। শয্যা সংকটের চরম ভোগান্তিতে রোগীরা, শীঘ্রই নতুন ভবন চালুর দাবি তাদের। আমরা এখানে আসছি 7 দিন যাবত, তো এখানে এত প্রচন্ড ভিড়, মানে যে গাদাগাদি শুরু হয়ে গেছে। বেড হিসাবে রোগী অনেক বেশি, অনেক রোগী বাইরে আছে। কোনো কিছু হইলে আমাদেরকে রেফার করে দেওয়া হয় রংপুর। আমাদের পঞ্চগড় সদর হাসপাতাল এখানে তাৎক্ষণিকভাবে যেন নতুন যে ভবনটা হয়েছে যেন তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া হয় চালু করার জন্য। প্রথম পর্যায়ে মেডিসিন বিভাগ পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। তবে আগামী 1 বছরের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নতুন ভবনের শতভাগ কার্যক্রম শুরুর আশ্বাস সিভিল সার্জনের।
রোগীদের যে কষ্ট, এইটার জন্যই আসলে সবারই একটা দাবি যে, বা আমরাও চাচ্ছি মেডিসিন বিভাগের 100 বেড নিয়ে যাব ওখানে, এবং পর্যায়ক্রমে বাকিগুলো সবই নিয়ে যাব। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় হয় 57 কোটি 38 লাখ টাকা। আর পুরাতন ভবনের সব বিভাগে প্রতিদিন 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। দেশের বাইরের খবর, আফগানিস্তানের খোস্তে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। 9 শিশুসহ 10 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দেশটির খোস্ত প্রদেশের গুরবুজ এলাকায় পাকিস্তানি বাহিনী এ হামলা চালায়। তালেবান প্রশাসনের মুখপাত্র মুজাহিদ জানিয়েছেন, হামলায় স্থানীয় এক বাসিন্দার বাড়ি ধ্বংস হয়ে যায়। এতে তার পরিবারের সদস্যরা নিহত হন। মুজাহিদ আরও জানান, কুনার প্রদেশের উত্তর পূর্ব এবং পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালায়। এতে অন্তত 4 জন নাগরিক আহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি করেছে। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। তীব্র মানবিক সংকটের মধ্যেই 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শীতের ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ লেবানন ও নাবলুসেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে 7 অক্টোবরের তদন্ত ঘিরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। নেতানিয়াহুকে তলব ও সেনা পদোন্নতি স্থগিত নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও ইসরায়েলি হামলায় খান ইউনুস ও গাজা সিটিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় ইসরায়েলে ফেলা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 342 জন। এদিকে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাদের হামলায় একটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে সেনাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ সময় 2 যুবককে আটক করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। কিলোমিটার 9 এলাকার আশেপাশে ইসরায়েলি গোলাবর্ষণ হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NMA। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ধরনের হামলা গত নভেম্বরের যুদ্ধবিরতির আগে ছাড়া দেখা যায়নি। এতে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে 7 অক্টোবরের হামলার তদন্তকে ঘিরে ইসরায়েলে উত্তেজনা চরমে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তলব করেছেন দ্বন্দ্বে জড়ানো প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ও চিফ অব স্টাফ আইল জামিরকে। তদন্ত প্রতিবেদন নিয়ে কার্জ প্রশ্ন তোলেন এবং যখন কার্জ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় স্থগিত করেন, পরিস্থিতি তখন আরও জটিল হয়। পর্যবেক্ষকদের মতে পদক্ষেপটি শাস্তিমূলক। এদিকে গাজায় শীতকালীন সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর সতর্ক করেছে, 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম শীতের ঝুঁকিতে রয়েছেন। সীমিত মানবিক সহায়তা ও প্রবেশাধিকার ও ইসরায়েলি কর্তৃপক্ষের নতুন NGO নিবন্ধন শর্তের কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে মাত্র 32টি ট্রাক জরুরি আশ্রয় সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করতে পেরেছে। শিউলি রোসা, সময় সংবাদ। পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূমিগুলোকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি সম্মুখ যুদ্ধে মার্কিন শান্তি প্রস্তাব ঘিরে নানা প্রতিক্রিয়া থাকলেও যুদ্ধ থামাতে আলোচনা চাইছে সেনারা। এর মধ্যেও রুশ ড্রোন হামলায় ইউক্রেনের পাভলোরাদে নারীসহ আহত হয়েছেন অন্তত 3 জন। এছাড়া মার্কিন রুশ খসড়া পরিকল্পনাকে মস্কোপন্থী হিসেবে দেখছে ইউরোপ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাভলোরাদ শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক ভবন সহ প্রায় 20টি গাড়ি। আহত হয়েছেন কয়েকজন বাসিন্দা। রুশ বাহিনী শহরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামরিক স্থাপনা ও নাগরিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় তারা। এদিকে জেনেভার শান্তি চুক্তি আলোচনায় অগ্রগতি দেখা গেলেও মূলে রয়েছে সীমান্ত সংকট। রাশিয়ার দাবি, ডনবাসের রুশ অধিকৃত অঞ্চলকে আইনি স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে জেলেনস্কি সতর্ক করে বলেন, আগ্রাসনের মাধ্যমে দখল করা জমি রাশিয়াকে দেওয়া মানে বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করা, আর এতে যুদ্ধ পরবর্তী নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে। ট্রাম্প যেখানে বলছেন ভালো কিছু হতে পারে, কিয়েভ সেখানে মূল প্রশ্নে আপোষের সুযোগ দেখছে না। আর ইউক্রেনের সম্মুখ যুদ্ধের
সেনারা যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাবকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ দেখছেন আত্মসমর্পণের খসড়া, কেউ বলছেন এতদিনের যুদ্ধের পর সমাধানে পৌঁছানো জরুরি। অক্টোবরে মার্কিন রুশ কর্মকর্তাদের খসড়া করা 28 দফা পরিকল্পনাটি যখন ইউক্রেনকে দেয়া হয়, তখনই কিয়েভ ও ইউরোপে তৈরি হয় তীব্র উদ্বেগ। ডনবাস থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার, রুশ নিয়ন্ত্রিত এলাকাকে নিরস্ত্রকৃত বাফার জোন বানানোর মতো সতর্কগুলোকে মস্কোর পক্ষে অতিরিক্ত ঝুঁকে থাকা বলেও মনে করছে ইউরোপ। এদিকে ইউরোপীয় দেশগুলো পাল্টা প্রস্তাবে রুশ অধিকৃত এলাকার স্বীকৃতি বাদ দিয়ে ইউক্রেনের সেনা বৃদ্ধি ও ন্যাটো সদস্যপদের পথ খোলা রেখেছে। শিউলি রোজা, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সর নিয়ে অদক্ষতা এবং অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাফুফে। লিগের স্পন্সর হিসেবে পেট্রোনাসকে ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বিতর্কের মাঝেই নতুন করে আবার টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে ফেডারেশন। পরিবর্তন এসেছে দেশের ফুটবলে। হামজা সমিতরা বদলে দিয়েছে পুরো চিত্র। একসময় ঢাক ঢোল পিটিয়ে যেখানে সমর্থকদের স্টেডিয়ামমুখী করা যায়নি, সেখানে কয়েক মিনিটেই বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ ম্যাচের টিকিট। কদিন আগেও যে বাংলাদেশের খেলায় স্টেডিয়াম থাকতো গড়ের মাঠ, আর এখন স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়া যেন নিত্য ম্যাচের চিত্র। জাতীয় দলের সুষমের পর ঘরোয়া ফুটবলেও বইছে পরিবর্তনের হাওয়া। বদলে গেছে দেশের সর্বোচ্চ লেভেলের লিগের নাম ও লোগো। কিন্তু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নিয়ে বাফুফের লুকোচুরিটা ছিল আগের মতোই। এবারও কোনো টাইটেল স্পন্সর ছাড়াই শুরু হয় বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম। আবার নতুন লোগো প্রকাশের পর আসল নকল নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ফেডারেশনকে। সে ধাক্কা সামাল দেওয়ার আগেই আরও বড় এক গন্ডগোল বাঁধালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার লিগের টাইটেল স্পন্সর নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাফুফে। মালয়েশিয়ান তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসকে টাইটেল স্পন্সরের ঘোষণা দেয় ফেডারেশন, কিন্তু বিপত্তি বাধে কয়েক ঘন্টা পর। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দেয় প্রতিষ্ঠানটি। বাফুফের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি বলে স্পষ্ট জানায় প্রতিষ্ঠানটি। এরপর বাফুফে তাদের ফেসবুক পেজ থেকে টাইটেল স্পন্সরের ছবি সরিয়ে নেয়। যদিও বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সরের বিভ্রান্তিকর বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি ফেডারেশন। কী কারণে দেশের ফুটবলের ইমেজ আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়ার যেন প্রয়োজন বোধ করেনি বাফুফে। উল্টো নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আবার টাইটেল স্পন্সর হিসেবে ইউনাইটেড হেলথ কেয়ারের নাম ঘোষণা করে ফুটবল ফেডারেশন। দেশের সর্বোচ্চ টায়ারের লিগে বাফুফের এমন কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে সমালোচনা। টাইটেল স্পন্সর নিয়ে ফেডারেশন অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা, যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ ফেডারেশন কর্মকর্তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার বাটলার। আসরের জন্য 23 সদস্যের বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ সাবিনা মাসুরা সঞ্জিদা। ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজান ও মালয়েশিয়া এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী আফিদা। এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা নিয়ে রোমাঞ্চিত ফুটবলাররা। শীতের বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের পর চট্টগ্রামে লম্বা সময়ের প্রস্তুতি শেষে ঢাকায় পৌঁছে শুরু ত্রিদেশীয় সিরিজের অনুশীলন। ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, চেনা মুখগুলো সবাইকেই পাওয়া গেল জাতীয় স্টেডিয়ামে। তবে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষণা করা বাটলারের 23 সদস্যের দলে অবহেলিত অভিজ্ঞ সাবিনা মাসুরা সঞ্জিদা। অথচ থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই রক্ষণ ভাগ নিয়ে ভুগতে হয়েছিল কোচকে। তবে কি বিদ্রোহের ক্ষত মনে পুষে রেখেই অভিজ্ঞদের দলের বাইরে রেখেছেন বাটলার? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর তো দেননি, বরং ভবিষ্যতে তাদের বিষয়ে প্রশ্ন করতেও নিষেধ করে দিলেন বাটলার। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া 92 ও আজারবাইজান আছে 74তম স্থানে। র্যাঙ্কিং নিয়ে চিন্তিত নন কোচ। মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজেই দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার। আমার মনে হয় না তাদের বিষয়ে কথা বলার আর কিছু বাকি আছে। দলে যাদের যোগ্য মনে হয়েছে তাদেরকেই নেওয়া হয়েছে।
থাইল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি আমরা, এবার লম্বা সময় পেয়েছি। আশা করছি পারফরমেন্স খুব ভালো হবে। সামনের 2 ম্যাচ জিতে এশিয়ান কাপের প্রস্তুতি ভালোভাবে নিতে চাই। সাবিনা মাসুরাদের দলে ফেরানোর প্রশ্নে সদুত্তর নেই বাফুফেরও। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই আসর শেষে ডিসেম্বরে মালয়েশিয়া সফরে যাবে নারীরা। নেক্সট মান্থ আবার টিম যাবে মালয়েশিয়া, সেখানে আন্ডার 20 এবং সিনিয়র বোথ যাবে। সেখানে আমি ওদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ এবং 15 ডেজ ট্রেনিং অ্যারেঞ্জ করছি। ওদের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটা যখন শেষ হবে দেন আপনাকে আমি ফেডারেশনের সিদ্ধান্ত জানাবো। 1 যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা ত্রিদেশীয় সিরিজ নিয়ে রোমাঞ্চিত অধিনায়ক আফিদা খন্দকারও। ভুলগুলো আমরা করেছি, সেটার পরে কোচ আমাদের এই 20-25 দিনে কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, অবশ্যই সেখান থেকে আমরাও বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। এদিকে 15 ডিসেম্বর থেকে লিগ শুরুর কথা থাকলেও পিছিয়ে তা 27 ডিসেম্বর থেকে শুরুর কথা জানিয়েছে বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর করাইল ঝিল ভরাট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দখলদাররা। তালিকায় সিটি কর্পোরেশন কর্মচারী থেকে প্রভাবশালীরা, দ্রুত উচ্ছেদের আশ্বাস রাজুকের। রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, হামলায় গুরুতর জখম নিহতের বাবা। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। এবং বিদেশে গিয়ে শিকার হতে হচ্ছে নির্যাতন ও যৌন হয়রানির। 3 বছরে প্রবাসী নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।